তার কারণ হচ্ছে রাজ্যের একটা অংশে এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই অংশের মানুষরা অর্থাৎ হিন্দুরা তবে কি সত্যি অত্যাচারিত হচ্ছেন? এই বিষয়টাকে কেন্দ্র করে রাজ্যে যে সরকার রয়েছে সেই সরকারের ক্যাবিনেট মন্ত্রী সামাজিক মাধ্যমে এটা লিখছেন যে রাজ্যে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। কিন্তু সত্যি অর্থে আজ থেকে কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যেরই একটা অংশ অর্থাৎ গন্ডাছড়ার বিস্তীর্ণ এলাকায় হিন্দুদের উপর যে আক্রমণ করা হয়েছিল তার প্রতিবাদ হয়েছে এবার। আর সেই প্রতিবাদ কিভাবে হয়েছে? এই সকল এলাকার যে পরিবারগুলি রয়েছে, বাঙালি পরিবারগুলি রয়েছে, হিন্দু পরিবারগুলি রয়েছে, তাদের অনুমতি এবং তাদের নির্দেশে প্রায় 21টি দুর্গাপূজা বন্ধ রাখার তারা সিদ্ধান্ত নিয়েছেন। গোটা একটা বছর মানুষ অপেক্ষা করে থাকেন ধর্ম জাত পাত নির্বিশেষে যে শারদীয় দুর্গোৎসব আসবে এবং এই শারদীয় দুর্গোৎসবের ধুমধাম করে আয়োজন করা হয়। কিন্তু ত্রিপুরারই একটা অংশ, ত্রিপুরারই ধলাই জেলার অন্তর্গত এই গন্ডাছড়াতে বিগত কিছুদিন আগে যে আক্রমণ সংঘটিত হয়েছে তার প্রতিবাদ যখন মানুষ করতে পারেনি, সরকারের পক্ষ থেকে খুব সাধারণভাবে বলে দেওয়া হয়েছিল যে সবকিছুই ঠিক রয়েছে, কিন্তু তারপরেও কেন 21টি শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজা তারা বন্ধ রেখেছেন প্রতিবাদের স্বরূপ, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং যে প্রশ্নটা আজ আমাদের মুখ্য অতিথি আমাদের সাথে রয়েছেন আমাদের স্টুডিওতে, উনি এই বিষয়টা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবেন যে ত্রিপুরায় সত্যিই কি অত্যাচারিত হিন্দুরা? আমরা বাংলাদেশের কথা বলি বা বাংলাদেশের উদাহরণ দেই, তার অবস্থা এবং ত্রিপুরা রাজ্যে এই গন্ডাছড়ার পরিস্থিতির উপর ভিত্তি করে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি বা রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে একটা নির্দিষ্ট অংশকে সন্তুষ্ট রাখা, তার জন্য কি হিন্দুরা কোথাও না কোথাও লাঞ্ছিত হচ্ছে? তার পাশাপাশি প্রশাসন কোথায় রয়েছে? আর এই যে গোটা ঘটনা তার জন্য কে দায়ী? আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারাও আমাদের আলোচনা অংশগ্রহণ করতে পারেন, আপনাদের মতামত আপনারা আমাদের জানাতে পারেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আপনারা জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা করতে পারেন। তার পাশাপাশি এই গোটা বিষয় নিয়ে আমরা আবারও বলছি যে বক্তব্যগুলি পেশ করা হবে সেটা আমাদের যিনি রয়েছেন ওনার নিজস্ব বক্তব্য হিসাবে এবং উনি প্রমাণ সহ সেই বিষয়গুলি তুলে ধরবেন আপনাদের সামনে। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে পেয়েছি বিশিষ্ট একজন রাজনীতিবিদ আমরা বলতে পারি এবং তার পাশাপাশি ইতিহাস নিয়ে যিনি গবেষণা করেন ননীগোপাল দেবনাথ মহোদয়। অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। আমি প্রথমেই প্রশ্ন করছিলাম যে সত্যি কি ত্রিপুরা রাজ্যে হিন্দুরা অত্যাচারিত? তার কারণ হচ্ছে আমরা বাংলাদেশ নিয়ে প্রশ্নটা স্বাভাবিকভাবে করে থাকি। ত্রিপুরা রাজ্যে আমরা যদি দেখি তাহলে 70% হিন্দুদের বসবাস বা বাঙালিদের বসবাস রয়েছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রশ্নটা করা ঠিক কতটা অর্থবহ আপনি মনে করেন? আপনি কি তাতে একমত এবং কেন? অ্যাকচুয়ালি ভারতের স্বাধীনতার পর থেকে ত্রিপুরা যখনই মানে ভাগ হয়ে তার একটা বিশাল অংশ যখন বর্তমান বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের সাথে কিছু অংশ চলে যায়, ওই সময় থেকেই এবং তারপরে 1980 দাঙ্গাই বলেন বা তার পরবর্তী যে ঘটনাগুলি এবং রিসেন্টলি যে গন্ডাছড়ার যে ঘটনা, এই সম্পূর্ণ বিষয়গুলো যদি আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন আপনি দেখবেন এখানে হিন্দুরাই অত্যাচারিত, লাঞ্ছিত এবং বঞ্চিত। তা আপনারা যদি এনএলএফটি, এটিটিএফ বা টিএনবি যে টিটিডিসি এর থেকে যে তাদেরকে উৎখাত করেছে, একদম ধরে ধরে হিন্দু বাঙালিদের গন্ডাছড়ার ঘটনাতে আমরা দেখতে পাই মানে ম্যাক্সিমাম যারা এফেক্টেড তারা অল আর হিন্দুস। এবং দুর্ভাগ্যের বিষয় আজ পর্যন্ত একজন এই ঘটনার সাথে যারা কালপ্রিট, যারা ক্রিমিনালস, তাদেরকে এখনও মানে সঠিকভাবে গ্রেপ্তার হয়নি। শুনছি তদন্ত চলছে, বাট দ্য রেজাল্ট ইজ জিরো। কি অবাকের বিষয়, মানে কত বড় ষড়যন্ত্র আপনি দেখুন। ওইখানে 144 ধারা জারি ছিল, তারপরে সাফিসিয়েন্ট মানে যে আর্মস ফোর্স ছিল না বলে ওনাদেরকে কল করা হয় নেওয়ার জন্য, কিন্তু যে রাস্তাগুলো দিয়ে যাবে ফৌজ, সেই রাস্তাগুলোতে গাছ কেটে মানে রাখা হয়েছিল যেন সেখানে টাইম মতো আমাদের যারা ফৌজিরা যেতে না পারে। তো যার জন্য কয়েক ঘন্টা ধরে হত্যালীলা চললো
এবং হত্যালীলা বলতে মানে যে মানে ঘরবাড়ি লুণ্ঠন বা আপনার অগ্নিসংযোগ, হ্যাঁ, এবং প্রায় 500 জন মানে প্রায় 200টার মতন পরিবার এফেক্টেড হয়েছে। এবং এই যে ছোট একটি ঘটনাকে, অর্থাৎ একটা পুজো, একটা আনন্দমেলাকে ঘটনাকে কেন্দ্র করে মানে মার্ডার বা কিছু একটা হয়েছে বলছে, হওয়ার পরে কিন্তু যারা যারা এই মারপিটের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো অ্যারেস্ট করার পরেও তারা কারা? এখান থেকে তো কোনো বাংলাদেশ থেকে কোনো ডাকাতের দল বা কোনো মানে বৈরীর দল বা জঙ্গি সংগঠন বা কোনো জঙ্গি সংগঠন তো দায়ভার নেয়নি। তো মোস্ট প্রবাবলি দে আর ইনভলভ লোকালিটি থেকেই। তারপরেও মানে কি বলবো, এখন পর্যন্ত মানে কাউকে অ্যারেস্ট করা হয়নি এবং তারা বিচারও পায়নি। এবং এই যে নিরাপত্তাহীনতা, ভারতবর্ষ যাকে আমরা হিন্দু রাষ্ট্রই বলে দিই, কারণ স্বাধীনতার পর থেকে আমাদের ভারতকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা পাকিস্তান বেসিক্যালি ফর মুসলিমস, হ্যাঁ, এই দাবি ছিল, আর বাকি যেটা সেটা রেস্ট অফ দ্য পার্টিস ফর হিন্দুস। তো অঘোষিতভাবে এটা আমাদের হিন্দু রাষ্ট্রই, তারপরও হিন্দুরা এখানে নিরাপত্তা নেই। বা এই যে এই নিরাপত্তাহীনতা থেকেই যে দুর্গাপুজো করবে না বলে যে ঘোষণা দিয়েছে, কেন? ওনারা মনে করছেন যে হয়তো বা আবার কন্ট্রোলে থাকবে না, আমাদের লোকগুলো নিরাপত্তা থাকবে না, বা আবার যদি মারকাট এরকম অগ্নিসংযোগ হয়, যারা সারা জীবন লেগে যায় একটা বাড়ি তৈরি করতে, কিন্তু দেখা গেল সেই বাড়ির সব কিছু লুট হয়ে গেল, তারপর আবার আগুনও ধরিয়ে দিল। গভর্নমেন্ট থেকে সামান্য ফান্ডিং হয়েছে, হেল্প করেছে, কিন্তু বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট টু রিভাইভ দেয়ার হাউস। কিন্তু এরকম নিরাপত্তাহীনতায় যদি আমাদের এই দেশে ভুগে, তো বাংলাদেশের অবস্থাটা ভাবুন আবার। হ্যাঁ, সেটাই, যেখানে রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট মন্ত্রী এটা নিজে সামাজিক মাধ্যমে লিখছেন এবং সামাজিক মাধ্যমে লিখে তিনি বলছেন যে রাজ্যে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, হিন্দুরা যাতে প্রতিবাদ করে, এই বিষয়গুলি বলা হচ্ছে। তো ঠিক সেই সময় দাঁড়িয়ে গন্ডাছড়ার এই পরিস্থিতি বা গন্ডাছড়াতে এখন যে পুজো বয়কটের একটা বিষয়, যে এই পুজোর সাথে অনেক মানুষের রুটি রুজি জড়িয়ে রয়েছে, তো এখন সরকারের কি কোনো ভূমিকা নেওয়া উচিত নয়? যদি এমনটা হয় তাহলে যারা এই আক্রমণটা করেছে তাদেরকে সাহস দেওয়া, কিংবা সরকার তাদেরকে ভয় পাচ্ছে? আমার মনে হয় মানে এই বিষয়তে সরকারের করা পদক্ষেপ, তার পাশাপাশি নিরাপত্তাজনিত যত রকমের আর্ম ফোর্সেস, সেটা টিএসআর হোক, বিএসএফ হোক বা সিআরপিএফ এর হোক, মানে স্ট্রং ক্যাম্পিং দরকার, ওইখানে ক্যাম্প দরকার। ছোটোখাটো একটি ক্যাম্প ইজ নট সাফিসিয়েন্ট, কারণ 200টা পরিবারকে একসাথে বাড়িঘর জ্বালিয়ে দেওয়াটা বিশাল বড় একটা মানে কি বলবো ষড়যন্ত্র। এবং এখানে অনেক বাঙালি হিন্দু থাকার পরেও ওনারা নিরাপত্তাহীনতা ভুগছেন, তার মানে বলা যায় যে মানে একটা বিশাল ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন সবাই হয়েছে। ভবিষ্যতে যেন না হয় সেই দিকে লক্ষ্য করে তো বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট করা দরকার। যদি না হয় তাহলে কি হবে, এই যে টিটিএডিসি সেখান থেকে অলরেডি মানে 95-97 থেকে শুরু করে 2001-2 পর্যন্ত প্রায় 3.5 থেকে 4 লক্ষ মানে হিন্দু বাঙালি ওইখান থেকে বিতাড়িত হয়েছে। এখন যে অঞ্চলগুলো রয়েছে যেমন কাঞ্চনপুর, ছৈলেংটা, তারপরে আমাদের কি বলবো এই যে গন্ডাছড়া, এরকম আরও কিছু কিছু অংশ রয়েছে, সেগুলা থেকেও আগামী দিনে যদি এটা যদি সাকসেস হয় তাহলে সেই প্রসেসগুলো অন্য কোথাও হবে, আবার সেই জায়গাতে ওনারাও বিতাড়িত হবে, সেরকম ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই দিক থেকে আমাদের অবশ্যই খুব তীক্ষ্ণ নজর বা দৃষ্টি রাখা উচিত। কোনোরকমভাবে মানে ভোট ব্যাংক বা কাউকে তুষণ করার নীতি না নিয়ে সবাইকে এক নজরে দেখা উচিত। এবং আমাদের যারা ত্রিপুরার, অখণ্ড ত্রিপুরার যারা নাগরিক, যারা মেঘনা নদীর পূর্ব পার পর্যন্ত যারা আমাদের এই রাজ্যেরই নাগরিক ছিল মহারাজ বীর বিক্রমের সময় পর্যন্ত, তারা ওইখানে যেমন নিরাপত্তাহীনতা ভুগছে, তো এটা যদি এ রাজ্যেও এরকম নিরাপত্তাহীনতায় ভুগে তাহলে এর থেকে দুর্ভাগ্য বা কি বলবো মানে একটা ভবিষ্যতের যেটা অন্তিম পরিণতি ছাড়া আর কিছু নেই। আপনি নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন, তো আমরা দেখলাম যে আজ থেকে কিছুদিন আগে রাজ্যের অনেক নেতৃত্ব, বিশেষ করে বৈরী সংগঠনের নেতৃত্বরা, তারা গিয়ে একটা শান্তির চুক্তি করলেন কেন্দ্রীয় সরকারের সাথে, এবং তাদের সাথে আমরা দেখলাম তিপ্রামথার নেতৃত্ব, তিপ্রামথার সুপ্রিমো রাজ পরিবারের যিনি সদস্য রয়েছে। তো কি মনে করেন যে এই যে অ্যাপ্রিসিয়েশনটা দেওয়া হচ্ছে এবং একদিকে গন্ডাছড়ায় বাঙালিরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তো সেটা কতটুকু সঠিক? অ্যাকচুয়ালি ত্রিপুরাতে হাজার হাজার লোককে খুন করা হয়েছে এই উগ্রবাদী দলদের দ্বারা। তার মধ্যে ডেফিনেটলি একটা পজিশনে রয়েছে এনএলএফটি, এটিটিএফ অ্যান্ড টিএনবি।
আরও অনেক সংগঠন রয়েছে যারা এরকম হত্যালীলা করেছে। তো প্রথমত এই যে এত মানুষকে খুন করা হলো, তাদের বিচার কেন হবে না? আমাদের ভারতীয় দণ্ডবিধিতে যারা অস্ত্র হাতে নিয়ে বা মানুষের জীবন সংশয় করে তোলে বা মার্ডার করে, তাদের অবশ্যই তাদের বিচার হয়। তো যারা এটা ওপেনলি সবাই জানে এবং তাদের দ্বারা অনেক হত্যালীলা হয়েছে, তো তাদের বিচার আজ পর্যন্ত হয়নি। 1980 আপনি টিএনবির কথা যদি বলেন বা অন্য বৈরী সংগঠনের কথা বলছেন, আপনি কি তিপ্রামথার বর্তমান সভাপতির কথা বলছেন? অবশ্যই বিজয় আঙ্কলের কথা বলছে। বিজয় আঙ্কল ইজ দ্য লিডার অফ টিএনবি এবং উনিও অনেক লোকের হত্যালীলার সাথে জড়িত এবং ওনাকে রাজীব গান্ধীর সময়ে ওনার সাথে চুক্তি হয়ে ওনার মানে যেরকম সিজফায়ার বা অস্ত্রবিরতি হয়েছে এবং ওনার দাবি মেনে 3টা আসনকে আরও রিজার্ভেশন দেওয়া হয়েছে, পাশাপাশি অনেক ফেসিলিটি। এখন দুর্ভাগ্যের বিষয় যে এরকম যদি এনকারেজ করা হয়, অর্থাৎ এক্ষণে ত্রিপুরাতে গত কয়েক বছর ধরে কোনো রকমভাবে মানে উগ্রপন্থী কার্যকলাপ বা বৈরী জঙ্গি কার্যকলাপ নেই, যারা শুধু এই যে শান্তিকালী মহারাজ উনিও এরকম উগ্রপন্থী বা উগ্রবাদী বা জঙ্গি সংগঠন দ্বারা উনি মার্ডার হয়েছেন এবং আরএসএসের অনেক লিডার মার্ডার হয়েছেন। আর এছাড়া তো আমাদের অনেক অসংখ্য সাধারণ জনগণ তো রয়েছে, কিডন্যাপ, মার্ডার অনেক কিছু হয়েছেন। তো তারপরও হঠাৎ করে ওনাদেরকে নিয়ে ওনাদেরকে 250 কোটি টাকার যে প্যাকেজটা দেওয়া, তাতে একটা বিশাল এনকারেজমেন্ট ফর দ্য ফিউচার মিলিটেন্টস। আপনি শান্তিকালী মহারাজের কথা বলছিলেন, আমরা দেখলাম যে গতকালকে সেখানে যোগী আদিত্যনাথ এসেছিলেন এবং তিনি মন্দিরের উদ্ঘাটন করেছেন। যোগী আদিত্যনাথকে বসিয়ে যেখানে পুজো করা হয়েছিল বা আমরা বলতে পারি সংবর্ধনা দেওয়া হয়েছিল বা সম্মান জানানো হয়েছিল, প্রদ্যোৎ কিশোর দেববর্মনকেও সেখানে রাখা হয়েছে। তো এটার অর্থ আপনি কি বোঝেন, যে রাজপরিবারের সদস্য হিসাবে নাকি সরকারের অংশে আছেন তার কারণে? অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এই ব্যাপারটা যদি আমি যতটুকু ফটোতে দেখেছি, এ ব্যাপারে আমার যতটুকু মনে হয় যে রাজ পরিবারের সদস্য হিসাবে বা মানে মানে উনি মানে প্রেজেন্টলি রাজা এরকম হিসাবে, কিন্তু এটা সবার জানা দরকার যে ভারতে অনেক মানে রাজন্য শাসিত অর্থাৎ রাজা দ্বারা পরিচালিত এরকম অনেক রাজ্য ছিল, রাজতন্ত্র ছিল অ্যাক্টিভিটির জন্য। কেন ওনাকে আবার নিয়ে সেই জায়গাতে আবার তুষণ, সেটা মানে এখন যারা এই অর্গানাইজ করেছে তারা বলতে পারবে। একেবারে সেই ছবিটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে গতকালকেই শান্তিকালী মহারাজকে স্মরণ করে সেখানে যে মন্দির তৈরি করা হয়েছে, তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ, যিনি উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী, এবং তার পাশাপাশি সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে উপস্থিত ছিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন, এবং যেভাবে ওনাকে ওয়েলকাম করা হয়েছে বা স্বাগত জানানো হয়েছে, যে শান্তিকালী মহারাজ সেই সকল বৈরী সংগঠনের আক্রমণে নিহত হয়েছিলেন, তাদেরকে সাথে নিয়ে যিনি কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তি করেছেন, তাদেরকেই একসাথে এখন দেখা যাচ্ছে। এবং তবে কি সরকার একটা নির্দিষ্ট দলের কাছে বর্তমানে নতমস্তক হয়ে গেছে ভোট ব্যাংকের কারণে? সেটা নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব। আপনি রাজপরিবারের কথা বলছিলেন বা বাংলাদেশের কথা বলছিলেন, আমরা দেখতে পাই যে চাকলা রসনবাদ নিয়ে একটা বিশেষ প্রচলন, বা আপনি এই বিষয়টা নিয়ে বহুবার সামাজিক মাধ্যমে লিখেছেন যে এটা রাজপরিবারের একটা ভুলের কারণে বর্তমানের এই পরিস্থিতি, বাংলাদেশে হিন্দুদের সাথে যা হচ্ছে বা ত্রিপুরায় এডিসি এলাকাতে হিন্দুদের সাথে যা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি ভারত স্বাধীনতার সময় যারা মানে যেসব রাজ্যগুলো ছিল যা রাজা দ্বারা পরিচালিত, তখনকার সময় একটা অফার ওনাদেরকে দেওয়া হয়েছিল যে আপনারা এক হলে পাকিস্তানের সাথে অথবা ইন্ডিয়ার সাথে আপনারা মার্চ করতে পারেন, যেহেতু আপনাদের কাছে সেই চয়েসটা ছিল। তো এরকম ভারতে 562টা মানে রাজ্য ছিল রাজা দ্বারা পরিচালিত, তার মধ্যে প্রথমবারই মানে 549 জন ভারতের সাথে মার্চ করে, 13 জন পাকিস্তানের সাথে মার্চ করে, আর 3 জন নিয়ে কনফিউশন ছিল। সেটা কি? তারা হলেন জুনাগড় গুজরাটের, হায়দ্রাবাদের নিজাম, আর হলো কাশ্মীর রাজা চাইছিলেন আলাদা হতে, আলাদা রাজ্য হতে বা দেশ হতে। জুনাগড়ও চাইছিলেন পাকিস্তানের সাথে, যেহেতু ভারতের মধ্যে পড়ে, তো ভারতের মধ্যে আর একটা পাকিস্তান হওয়া সম্ভব না। হায়দ্রাবাদের তো সেম। সর্দার বল্লভভাই প্যাটেল খুব শক্তভাবে, যাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই, শক্তভাবে সেটাকে করেছেন। ত্রিপুরার রাজা বীর বিক্রম মৃত্যুর ঠিক 1-2 মাস আগে উনিও ঘোষণা করেছেন যে ত্রিপুরা ভারতের সাথে যোগদান করবে। আমরা সেই চিঠিটা একবার আপনাদেরকে দেখাবো, যেখানে মহারাজা বীর বিক্রম সেখানে উল্লেখ করেছিলেন যে ত্রিপুরা যাতে ভারতের সাথে সংযুক্তিকরণ করা হয়, ইফ আই এম নট রং 1947 সালে, তারিখটা সম্ভবত এপ্রিল মাসে, যে গিরিজা শঙ্কর গুহ,
যে রাজ পরিবারের ত্রিপুরার যে যে মন্ত্রী পরিষদের একজন মেম্বার ছিলেন গিরিজার শঙ্কর গুহ, ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে যে ভারত সরকারের সঙ্গে কন্ট্যাক্ট করে এই মার্জেশনের যে কাজটা সেটাকে যেন প্রসেস করা হয়। তো তার কিছুদিন পরে উনি মারা গেলেন। তো আমার কথা হলো, যেখানে বীর বিক্রম 1923-এ যে শপথ নিয়েছিলেন, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি বলেছিলেন যে আজ থেকে আমি পার্বত্য ত্রিপুরা এবং সম্পূর্ণ যে জমিনদারি যে অংশ তার মালিক। তো এই জমিনদারি বলতে মেঘনা নদী পূর্ব পারের যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, যেটাকে আমরা চাকরা রসুনাবাদ বলি, তার পাশাপাশি চট্টগ্রাম রয়েছে, নোয়াখালী রয়েছে, ইভেন সিলেটের একটা অংশ মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলও রয়েছে। এই সম্পূর্ণ অংশগুলা থেকে ত্রিপুরা সরকার ট্যাক্স কালেকশন করতো অ্যাজ এ জমিনদার হিসাবে, আর কিছু অংশ ডাইরেক্ট শাসনে ওনাদের ছিল। তো এখন ওই জায়গার মালিক হওয়ার পরে উনি যখন ঘোষণা দিলেন যে আমরা ভারতের সাথে যুক্ত, তো ওই জায়গাগুলো বাদ দিয়ে গিয়ে উনি ঘোষণা দিয়েছেন। ওনার কি এরকম কোনো নোটিফিকেশন রয়েছে? যদি ওনার এরকম কোনো মানে ইচ্ছা না থাকে, তাহলে কেন এই অঞ্চলগুলো, বিশাল অঞ্চলগুলো, যেই অঞ্চলগুলো ট্যাক্স দিয়ে এই রাজ পরিবার চলতো, এই রাজ পরিবার তৈরি করা হয়েছে, রাজবাড়ি তৈরি করা হয়েছে, পাশাপাশি কি বলবো, তাদের সেই অঞ্চলটাকে বাদ দিয়ে ভারতের সাথে চুক্তি, অর্থাৎ সেই অঞ্চলগুলোর একটা বিশাল অংশকে পাকিস্তানের সাথে দিয়ে দেওয়া হলো। সেই ম্যাপটা আমরা আপনাদেরকে দেখাবো এবং উনিও সেটা ডেসক্রাইব করছেন যে পার্বত্য ত্রিপুরা এবং কি কি অংশ সেখানে ছিল, এবং সেই অংশগুলির মধ্যে দাঁড়িয়ে কাঞ্চনপ্রভা দেবীর একটা চিঠি, এবং সেই চিঠি নাকি একটা গন্ডগোল তৈরি করেছিল। এবং বর্তমানে আরও একজন রাজপরিবারের সদস্য, যিনি বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন, জিষ্ণু দেববর্মন, ওনার বেশ কিছু বক্তব্যের মধ্যেও তার উল্লেখ ছিল যে কাঞ্চনপ্রভা দেবীর একটা, ওনার লেখা সেই বই ভিউ রিভিউজ অ্যান্ড মাই পয়েমস, যেটা জিষ্ণু দেববর্মনের লেখা, এবং সেই বইয়ে তিনি এটা উল্লেখ করেছেন যে কাঞ্চনপ্রভা দেবীর একটা চিঠি, যে চিঠিতে উল্লেখ করা ছিল যে চাকলা রসনাবাদের সেই অংশগুলি ওনারা চান না, বা ওনাদের এই জায়গার কোনো প্রয়োজন নেই, এমনটাই তো লেখা ছিল। একটু বিস্তারিতভাবে যদি বলেন। আপনি অবাকের বিষয়, যেখানে 562 জন রাজার মধ্যে এরকম একজন রাজাও পাওয়া যায় না যে যার নিজের অঞ্চলটাকে পরিত্যাগ করেছে, যাকে বলা হয়েছে যে ভারতের সাথে আপনারা জয়েন করবেন। দেখা গেল যে ত্রিপুরাই একমাত্র ব্যতিক্রম যে রাজ্য বা রাজন্য শাসিত ছিল, যার একটা বিশাল অংশ, যে বিশাল অংশের মধ্যে বিশাল সংখ্যক হিন্দু বাঙালিরা ছিল, যে হিন্দু বাঙালিরা অর্থাৎ যে হিন্দুস্তানের সাথে অর্থাৎ ইন্ডিয়ার সাথে যারা মার্চ করবে বা যারা জয়েন করবে, যাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, সেই অঞ্চলগুলা, আমি সেই শুধু মানুষগুলোর কথা বলছি না, সেই অঞ্চলগুলো পর্যন্ত মার্চ না করে, মানে ভারতের অন্তর্ভুক্ত না করে হঠাৎ করে দিল্লি থেকে বসে তাদেরকে পাকিস্তানের সাথে দিয়ে দেওয়া হলো। তাদেরকে কোনো অপশান, চয়েস বা সময়ও তাদের কাছে ছিল না, যার জন্য দেখা গেল, যেমন আপনি চট্টগ্রামের কথা বলেন, চট্টগ্রামে এখনও 8.5 থেকে 10 লক্ষ আমাদের উপজাতি কমিউনিটি রয়েছেন, যার 98 ওই সময়ে 98.5% ছিল অমুসলিম, মানে তারা মানে কোনো রকম ভাবেই পাকিস্তানের সাথে যেতে পারে না। তারপরেও কি করে এই অঞ্চলগুলো পাকিস্তানের সাথে চলে গেল। চট্টগ্রাম তো অন্যায়ভাবে যাওয়া হয়েছে, তেমনি মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল, তারপরে আপনার এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, এই অঞ্চলগুলোতে কি বড় ভয়াবহ দাঙ্গা হয়েছে আমরা জানি। তো সেই অঞ্চলগুলো সম্পূর্ণভাবে ভারত সরকারের ক্যাপচার করা দরকার ছিল, বা হয়তো বা আমাদের বীর বিক্রম এরকমই চেয়েছিলেন। কিন্তু এই যে একটা চিঠি, যে চিঠিতে পরিষ্কার বলা হয়েছে দেয়ার আর নো ইউজফুল, আমাদের যে পারপাস সার্ভ হবে, তো এই চিঠিটা দিয়েছেন কাকে? ওই সময়ের যিনি ত্রিপুরার মন্ত্রী পরিষদের যিনি চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার ছিলেন, ব্রজেন্দ্র কিশোর, ওনাকে দেওয়া হয়েছে। তার মানে তারপরে থেকে এই অনীহা, এই আজকে অনীহার কারণে, ওই সময় যে অনীহার কারণে আপনি দেখুন টোটাল হিন্দু বাঙালির ওই সময় থেকে লাঞ্ছিত হয়ে আসছেন। ওই অঞ্চলে কিভাবে মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে, মানুষকে সর্বস্ব হারিয়ে এই অঞ্চলে আসতে হয়েছে। কেন আসতে হবে? কারণ ওই জায়গার লোকগুলো তো ত্রিপুরা সরকারকে ট্যাক্স দিয়েছে, তাদের বাড়িঘরের রেজিস্ট্রি, ডকুমেন্টেশন, পর্চাতে সব খতিয়ানে সব কিছুতে ত্রিপুরা সরকারের নাম রয়েছে, এবং আজীবন ধরে এই সরকারের আন্ডারে, রাজার আন্ডারই ছিল। তো ওই জনগণ, ওই প্রজাগুলোকে কোনো সামান্য নিরাপত্তা না দিয়ে, তাদেরকে শিফটিং না করে, তাদেরকে কি বলবো ভারতের নাগরিকত্ব না দিয়ে, তাদেরকে কিভাবে তাদেরকে ছেড়ে দিয়ে আসা হলো। এবং এই আসার ফল থেকে আপনি দেখবেন সবসময় একটা কমন ডায়লগ, যে যারা মিলিটেন্টস বা যারা আজকে ত্রিপুরার মতো সেই এই বাংলাদেশি মানে মাইগ্রেন্টস, মানে যারা মানে শরণার্থী যারা হয়ে এসছে, তাদেরকে নিয়েই যত ইস্যু আন্দোলন। কেন? কারণ এই অঞ্চলটা তো ত্রিপুরা রাজ্যেরই ছিল, তারপরেও কেন ওই অঞ্চলটাকে ফিরিয়ে না আনার
মানে তাগিদ বা ফিরিয়ে আনার উদ্যোগ না নিয়ে সেটাকে কি করে মানে দূরে সরিয়ে দেওয়া যায়, তাতে তো সমস্যার সমাধান হচ্ছে না। আপনি অঞ্চল ফিরিয়ে আনার কথা বলছেন, কিন্তু একদিকে আবার আপনি যার বিষয় উল্লেখ করছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তিনি গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলছেন, যদিও বা উনি বলছেন না এখন খুব একটা, ওনার দলের পক্ষ থেকে তো সেটা সামনে আসছেই। দেখুন উনি কোনো রকম ভাবে, উনি রাজ পরিবারের সদস্য হিসেবে উনি কোনো রকম ভাবে গ্রেটার তিপ্রাল্যান্ড বলতেই পারেন না। গ্রেটার ত্রিপুরা, উনি গ্রেটার ত্রিপুরার কথা বলার ছিল ওনার, কারণ গ্রেটার ত্রিপুরার মানে কি এই ত্রিপুরার একটা অংশ, দ্যাট ইজ 70%। আমার খুব বলতে খারাপ লাগছে, ত্রিপুরা আজ থেকে 500 বছর আগেও ত্রিপুরার যে অংশটা, ত্রিপুরা যে বৃহৎ পরিষদের ত্রিপুরা রাজ্য, সেটা মণিপুর নিয়েছিল। মণিপুর, কাছাড়, বরাকবেলি, হাইলাকান্দি, করিমগঞ্জ থেকে শুরু করে সম্পূর্ণ সিলেট এবং মেঘনা নদীটা নিয়ে, মানে অর্থাৎ এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম নিয়ে বিশাল বড় অংশ নিয়েছিল আমাদের ত্রিপুরা রাজ্য। ওই সময়তে আমরা মুঘল সময়ে, মানে যখন ত্রিপুরার যে রাজভার, যখন আমাদের এই ত্রিপুরা কমিউনিটি অর্থাৎ এই যে মাণিক্য যে মানে কি বলবো ডাইনেস্টির কাছে আসলো, ওই সময় থেকে আমাদের মণিপুর হাতছাড়া হলো, কাছাড় হাতছাড়া হলো, বরাকবেরি হাতছাড়া হলো। এখন লাস্টে স্বাধীনতার সময় যখন আমাদের সুযোগ ছিল যে এই অঞ্চলটাকে ভারতে অন্তর্ভুক্ত করে বিশাল রাজ্য তৈরি করার, সেটাকে না অন্তর্ভুক্ত করিয়ে সেটা ছোট্ট একটা পার্বত্য ত্রিপুরা গ্রহণ করা হলো। এখন আবার এর পিছনে কি আমি বলবো না যে ওনার যে মানে ক্ষমতার স্বাদ, অর্থাৎ উনি চাই যে কোনো ভাবেই হোক, দরকার ছোট রাজ্য হোক, সেখানে আমার চিফ মিনিস্টার হতে লাগে, তার রাজ্যপাল হতে লাগে, বা বড় কোনো একটা স্বাদ ভোগ করতে লাগে, তাহলে আবার ছোট অংশ নিয়ে সে আবার মানে কি বলবো যে তিপ্রাল্যান্ড। তো তিপ্রাল্যান্ড কোনটাকে ধরা হয়েছে? গ্রেটার তিপ্রাল্যান্ড। তিপ্রাল্যান্ডের ডিমান্ড ছিল IPF-টির, এখন উনি বলছেন গ্রেটার তিপ্রাল্যান্ড, মানে আরেকটু বর্ধিত। তো তার মানে কি 70% এরিয়া, যে 70% এরিয়া যেটা বলছেন, তো সেখানে অনেক হিন্দুরা অত্যাচারিত হয়েছে, বাঙালির অত্যাচারিত হয়েছে, আবার সেই জিনিসটা হচ্ছে, মানে অর্থাৎ ত্রিপুরাকে আরো ছোট করার পরিকল্পনা, আরো ছোট করে ভেঙে দেওয়ার। এখন সে ত্রিপুরাও না, তিপ্রাল্যান্ড, মানে ত্রিপুরা নামটাও হাতছাড়া হচ্ছে। এই যে ভয়টা তৈরি করা হচ্ছে, যে TTADC এলাকাতে গন্ডাছড়াতে যে ঘটনাটা ঘটলো, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে তাদেরকে প্রভোক করা হয়েছে বা ভয় দেখানো হয়েছে। এই যে ভয়টা তৈরি করা হচ্ছে যে উপজাতি অংশের মানুষরা বঞ্চিত বা জনজাতি অংশের মানুষরা বঞ্চিত, রাজ পরিবারে ঠিক কারা বঞ্চিত ছিলেন? অ্যাকচুয়ালি গত 500 বছরের ইতিহাস যদি আপনারা দেখেন, এই 500 বছরের ইতিহাসে কোনো ট্রাইবেলদের জন্য কোনো ভালো প্রজেক্ট হয়নি। আপনি প্রথম যে রাজ পরিবারের আন্ডারে যে মানে রাজার শাসনে যে স্কুল কলেজ হয়েছে, তাও আমাদের এই তুলসীবতী, উমাকান্ত, এই স্কুলগুলো। ভিতরগতভাবে একটা ইনস্ট্যান্স দেখাতে পারবেন না যে একটা ছোট একটা স্কুল, ছোট একটা হসপিটাল হয়েছে। বরং গত 500 বছরের মধ্যে বড় বড় বিদ্রোহ হয়েছে উপজাতিদের দ্বারা। চাকমা বিদ্রোহ হয়েছে আপনার 1700 থেকে 1800 সালের মাঝখানে, তারপরে আপনার কুকিদের বিদ্রোহ হয়েছে, তারপরে জমাতিয়া বিদ্রোহ হয়েছে, তারপরে তিপ্রা 1950 মানে 1850-এর দিকে ত্রিপুরীদের বিদ্রোহ হয়েছে, লেটেস্ট রিয়াং বিদ্রোহ হয়েছে। এবং তার যে বিবশতা, তাদেরকে যে দমন করা হওয়ার, মানে তাদেরকে দমন করার জন্য যে কি পরিমাণ নৃশংসতার আশ্রয় নিয়েছিল, তার মানে আপনারা প্রতিটা যে বই ঘাটেন বা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ নৃশংসতা ছিল এই যে বিদ্রোহগুলোকে। বিদ্রোহ মানে কেন ছিল? তারা অত্যাচারিত হয়েছিল, তারা লাঞ্ছিত হয়েছিল, তারা বঞ্চিত হয়েছিল, তাদের প্রতি অন্যায় ট্যাক্স নিয়ে আপনার চরম টর্চার করা হয়েছিল এই সাধারণ মানুষকে। তো তার জন্য এই বিদ্রোহগুলো হয়েছে। তো এখন এই যে বলা হচ্ছে যে তাদেরকে নিয়ে, তো আজকে এই যে অনুন্নত, এই যে মানে উন্নত হলো না পাহাড়ি অঞ্চলটা, এই উন্নতর পিছনে কারা দায়ী? এই আজকে 70 বছরকে দায়ী করা হচ্ছে। তাহলে 70 বছরে ওইখানে মানে এর আগের যে আরো যে 400 বছর বা 500 বছর হাতে ছিল, ওই সময় কেন পৌঁছালেন উন্নয়নটা? আর কেন উন্নয়নটা আপনি দেখুন কুমিল্লা, যে কুমিল্লাতে বিশাল বড় রাজবাড়ির মানে কি বলবো আমাদের লাইব্রেরি রয়েছে, দিঘি রয়েছে, অফিস রয়েছে, সেই কুমিল্লাটাও তো এখানে অন্তর্ভুক্ত করার কোনো চেষ্টা চলছে না। চেষ্টা চলছে আপনার হয়তো বা খুমলুং বা অন্য কোথাও। তো কিন্তু ওইখানে কি মানুষ, মানে যারা ত্রিপুরীদের মধ্যে বা আমাদের এসটিদের মধ্যে যারা শিক্ষিত, তারা কি ওই খুমলুঙে বা এডিসিতে থাকেন? আপনি খবর নিয়ে দেখেন, একজন প্রতিষ্ঠিত লোক ওই অঞ্চলে থাকেন না। সেটা মানুষকে বোকা বানানো ছাড়া আর ক্ষমতাটাকে দখল করা ছাড়া, কিছু লোকের মানে পকেট মানে গরম করা ছাড়া, পকেট ভরা ছাড়া আর কিছুই না। কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মন তো বলেন যে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে অর্থটা দিচ্ছে বা যে বাজেটটা দেওয়া হচ্ছে, সেই বাজেটের ছিটে ফোঁটা TTADC-তে যাচ্ছে। যতটুকুই গেছে, এটা আমাদের যে কি প্রোটোকল রয়েছে ফাইন্যান্সের, যে মানে কিভাবে দিতে পারবে না দিতে পারে, তা তো কোনো সরকার চাইলেই করতে পারে না। তা অবশ্যই ভারতের সংবিধান বা কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত রয়েছে তো তৎকালীন সময় থেকে।
তো এখন যতটুকুই গেছে কতটুকু তার মধ্যেও কতটুকু উন্নয়ন হয়েছে, যদি অতটুকু উন্নয়ন হয়েও থাকে বা যতটুকুই আছে বা যারা যারা প্রতিষ্ঠা তারা কেন ওই অঞ্চলগুলোতে তারা বসবাস করেন না, তারা কেন ওই অঞ্চলগুলোতে থেকে ওই অঞ্চলগুলোতে মেডিকেল কলেজ হোক, হসপিটাল হোক বা ইউনিভার্সিটি হোক বা কোনো ভালো মানে স্কুল হোক বা বাজার হাট হোক, কিছু তো নেই। আপনি একটা দেখেন না যে ওই মানে টোটাল টিটিএসির মধ্যে এই যে ভারত ত্রিপুরাতে যে একটা মানে খুব ভালো একটা জিনিস কি ছিল, ত্রিপুরাতে ত্রিপুরী এবং মানে বাঙালিদের মধ্যে কোনো ধরনের কোনো দাঙ্গা হাঙ্গামা বা কোনো ধরনের গন্ডগোল হয়নি। এই যে সিংহা মানে রাজ ক্ষমতা অর্থাৎ মানে ত্রিপুরার যে কি বলবো পলিটিক্যাল পাওয়ারকে মানে গেইন করার জন্য, তাকে অর্জন করার জন্য নৃপেন চক্রবর্তীর আমলে এই যে শুরু হলো বাঙালি বিদ্বেষ, যে 1980-তে দাঙ্গা হলো, তারপর থেকে দেখুন তারপরের থেকে আপনার দেখবেন যে দিনের পর দিন শুধু এডিসির অঞ্চলগুলো মানে ক্ষয় হয়েছে, সেখানে আরও বেশি জঙ্গল তৈরি হয়েছে, আরও কিছু লোকের জন্য একজনের 200 কানি 500 কানি রাবার বাগান হয়েছে, কিছু লোক তাকে লুটে পুটে খাচ্ছে ওই অঞ্চলগুলোতে, বা পুরো জঙ্গল গাছপালা কেটে দিয়ে মানে তা অবাধে বিক্রি করা হচ্ছে, কিন্তু ওইখানে একটা ইন্ডাস্ট্রি করা হচ্ছে না। তো এই জন্য অবশ্যই আমাদের এই যে টিটিএডিসি পলিসি, অবশ্যই এই যে মানে যে মিশ্র বসতি অর্থাৎ পাহাড়ি বাঙালি একসাথে থাকার যে মিশ্র বসতি, আপনি দেখুন যে যে অঞ্চলগুলোতে মিশ্র বসতি রয়েছে, আপনি দেখুন আগরতলা শহরে আপনি দেখুন কোনো ধরনের নিরাপত্তাহীনতা নেই, কোনো ট্রাইবালদেরও নেই, কারণ নেই যে তারা ওখানে থাকতে তারা ইনসিকিউর ফিল করে। বা পাশাপাশি অন্য যে বিশ্রামঞ্জের পাশে যান, বিশ্রামঞ্জ শহরে যান বা অন্য অন্য জায়গায় যেখানে মিশ্র বসতি রয়েছে সেখানে খুব ভালোভাবে ওনারা এগোচ্ছে, ভালো ডেভেলপমেন্ট হচ্ছে, বাজার হাট খুব সুন্দর হচ্ছে। যেখানেই একা রয়েছে সেখানেই একদমই অনুন্নতি। তো তার জন্য তো অবশ্যই গভর্নমেন্টের পলিসি না দায়ী না, এই যে টিটিএডিসিকে আলাদাভাবে করা, এবং ওই এলাকাতে কেউ থাকবে না, শুধু ওই জায়গার যে রাজকীয় যে রাজ ক্ষমতা বা যে ভোগ বিলাস এটাই করবে। এই কারণে কি গন্ডাছড়ার এখন যে মানুষের পরিস্থিতি সেটা অন্য জায়গাতেও হতে পারে ভবিষ্যতে? ডেফিনেটলি হতে পারে, এটা একটা মানে উদাহরণ। যদি এটা সাকসেস হয়, যদি গন্ডাছড়াতে যদি বাঙালিরা এখান থেকে ছেড়ে চলে আসে, অবশ্যই প্রতিষ্ঠিত যারা তারা অল্টারনেটিভ তারা শেল্টার করবে, আগরতলা বা অন্য কোথাও তারা নিজেদের জন্য করবে, কিন্তু যারা দরিদ্র, যাদের সামর্থ্য নেই, যারা মানে কাজ করে খান বা কৃষি কাজ করেন, তাদের তো শেল্টার নেই, তাদের মৃত্যু ছাড়া মরণ ছাড়া। তো যদি এরকম চলতে থাকে, যদি এটাতে যদি যারা যারা ক্রিমিনালস, যারা কালপ্রিটস এই ঘটনার সাথে জড়িত, তারা যদি তাদেরকে শক্ত হাতে দমন না করা হয়, তাদেরকে যদি খুঁজে বের করা না হয়, এবং কারা এই মাস্টারমাইন্ড, এত বড় পিছনে বিশাল বড় মানে পলিটিক্যাল পাওয়ার রয়েছে, বিশাল বড় কোনো মানে লোক জড়িত রয়েছে, না হলে এত বড় ঘটনাকে তারা মানে কি বলবো সফলতার সহিত সেটাকে মানে সাকসেসফুলি কমপ্লিট করতে পারে না। তো যদি এটাকে যদি এই যে ষড়যন্ত্র তাকে যদি এখনই যদি দমন না করা হয়, তাহলে তার পুনরাবৃত্তি অন্যান্য শহরে হবে, ডেফিনেটলি হবে। আমরা দেখেছি, আমরা 2000 সনের যে দাঙ্গার সময়, গন্ডগোলের সময়, 1980 সময় দাঙ্গাগুলোর সময় আমাদের কাছে যে রেকর্ড রয়েছে, সেখানে যদি কোথাও মান্দাইতে হয়েছে, না হলে অন্য কোথাও পঞ্চবটিতে হয়েছে, না হলে অন্য কোনো যেমন টাকার জলাতে হয়েছে, জম্পি জলাতে হয়েছে, গাবর দিতে হয়েছে, অহরহ ঘটনা ঘটেছে। কারণ সেগুলোকে করা হাতে যখনই আমাদের ভাগ্য ভালো যে আমাদের ত্রিপুরাতে নিজস্ব আর্মড ফোর্স যে টিএসআর বাহিনী, হ্যাঁ, ত্রিপুরা স্টেটস রাইফেল, যদি ত্রিপুরা স্টেটস রাইফেল না থাকতো ত্রিপুরাতে, কারণ ওনারা ত্রিপুরার কোনায় কানায় চিনেন এবং ত্রিপুরার পরিবেশ জলবায়ুর সাথে পরিচিত রয়েছেন, এই টিএসআরের কারণে ত্রিপুরার উগ্রপন্থী যে দমন, তার একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। টিএসআররা বিশাল বড় ভূমিকা পালন করেছেন, কারণ ওনারা সব মানে কোথায় কোথায় ওরা আশ্রয় নিতে পারে ত্রিপুরার নানান কোনায় কোনায়, সেটাকে দমন করা হয়েছে। এরকমভাবে আরও শক্ত শেল্টার তৈরি করা উচিত, যেন এরকম কোনো ধরনের ভাবনা। এখন যদি দেখুন যে রঞ্জিত এবং একটা বড় উগ্রপন্থী লিডার, সে এখন একটা পলিটিক্যাল পার্টির নেতা, সে একটা এমএলএ, সে এখন দিল্লি পার্লামেন্টে যায়, হাজারো মানে লোকের রক্তে রাঙানো তার হাত, হাজারো লোকের মার্ডারের জন্য যিনি দায়ী বিজয় অঙ্কল, তাকে এখন নানান জায়গাতে আমাদের হয়তো বা পার্লামেন্টে যান, নানান ধরনের অফিসে কিছুদিন পরে গিয়ে মিটিং করবেন দিল্লিতে। কার সাথে চুক্তি হয়েছে ইতিমধ্যে সরকারের? হ্যাঁ, কার সাথে? কাদের সাথে? ডেফিনেটলি মানে এন্টি বেঙ্গলি। রাজা তো সবার রাজা কোনো রকম ভাবেই সে একটা কমিউনিটির জন্য সে কথা বলতে পারে না। মানে বীর বিক্রমও বলেননি, তার আগে বীরচন্দ্র বলেননি, রাধা কিশোর মানিক্য বলেননি, হ্যাঁ, তারপরে অন্যান্য যে রাজা তারা কেউ বলেননি। তাহলে এক্ষণের রাজা কেন মানে বলছে নিজেকে আমি ওই পরিবারের হচ্ছে? সেই তো ওই পরিবার বিরুদ্ধের যে নীতি, ওই নীতির বিরুদ্ধে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্রেজ ব্যবহার করা হয় মুকুটহীন রাজা, এবং সেই মুকুটহীন রাজা বর্তমানে কি রাজনীতি করছেন নাকি ক্ষমতার
লোভী? না দেখুন, এখন মানে ক্ষমতা দখল করতে গেলে তো রাজনীতি লাগবে। আমাদের যে মানে ভারতের কি বলবো স্বাধীনতার পর থেকে কেউ যদি ক্ষমতাতে আসে, মানে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা এমএলএ হয়, তাকে তো রাজনীতি আনতে লাগবে। তো সুতরাং ক্ষমতাকে অবশ্যই, কারণ ওনারা চিরকাল ওনারা মানে ক্ষমতাকে এনজয় করেছেন। যখন রাজন্য শাসিত ছিল, রাজাদের যখন পরিচালনা ছিল, তখন ওনারা রাজ পরিবারের সদস্য হিসেবে তো ওনার মধ্যে এই ভাবনাটা থাকতেই পারে যে আমি আমার রাজ্যকে শাসন করি, হ্যাঁ আমি আবারও আমার। কিন্তু গন্ডাছড়ায় ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা দেখলাম না যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে সেই বাঙালি পরিবারগুলিতে যেতে, কিন্তু আমরা দেখলাম যে পরের দিন সঙ্গে সঙ্গেই যে জনজাতি ছেলের মৃত্যু হয়েছিল দুর্ঘটনাজনিত কারণে, এবং একটা অপরাধ, অবশ্যই সেটাকে আমরা অপরাধের মধ্যেই রাখছি, তো তাদের বাড়িতে আমরা দেখলাম যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে পৌঁছাতে, কিন্তু এত প্রায় 160-এর ওপর বাঙালি পরিবার, সেই পরিবারগুলিতে তিনি যাননি। एक्चुअली उन्हीं तो डायरेक्टली নিজে কি বলেননি যে हम लोगों का तिपरासा, हम लोगों का মানে ইউনিটি, হ্যাঁ উনি নিজেই বললেন যে মানে কি বলবো উলু পার্টি আর পয়লা জাতি উলু পার্টি, মানে মানে প্রথমে জাতি পার্টি পরে। তো উনার যে সম্পূর্ণ রাজনীতি তার অনলি ফর তিপরাসা কমিউনিটি, যেখানে ত্রিপুরাতে যে 19টা বা 20টা যে ট্রাইবাল কমিউনিটি রয়েছে তাদের জন্য, কোনো রকম ভাবে বাঙালিদের জন্য না। উনি বাঙালিদের, কারণ উনি দেখছেন যে এখন ত্রিপুরাতে দীর্ঘদিন ধরে বাঙালি পলিটিক্যাল লিডার্সরা যারা রয়েছে, যারা শাসন করছে, তারা সবাই বাঙালি। সুতরাং এর মধ্যে থেকে উনি কোনো রকম ভাবে ক্ষমতাতে আসতে পারবেন না। তো উনি এরকম একটা কমিউনিটিকে বেছে নিয়েছেন যে কমিউনিটিরা তাদেরকে সহজে রাজার সেন্টিমেন্ট দিয়ে ওদেরকে মানে কনভিন্স করা যাবে। বা ত্রিপুরাতে অনেকে চেষ্টা করার পরেও অনেকে সেইভাবে পারেননি, কারণ ফাইন্যান্সিয়াল মানে যে অ্যাসিস্ট্যান্স দরকার সেটা ছিল না। তো রাজপরিবার সদস্যের সাথে ওনার রয়েছে, তো এখন একটা বিশাল সুযোগ সেই মানে উপজাতি কমিউনিটিদেরকে নিজেদের সেন্টিমেন্ট দিয়ে, আমিও সেই কমিউনিটি বিলংস করি বলে, তো সেই কাজটাই উনি করছেন। উনি কেন বাঙালিদের করবেন? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের যে বাঙালি যারা লিডার্সরা রয়েছে, যারা নানান দলে বিভক্ত রয়েছে, তারা কেউ ওই পরিবারগুলোকে বাঁচানোর জন্য বা শক্তভাবে ওদেরকে স্টেপ নেওয়ার জন্য ওনারা গেছেন, ফর্মালিটি মেনটেন করেছেন, বাট মানে কোনো স্ট্রং যে স্টেপ যে তাদের জন্য নেওয়া, হ্যাঁ সেটা এখনো এরকম উল্লেখযোগ্য কিছু হয়নি। কারণ যদি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি শক্ত হাতে যদি তাদের বিচারে আওতাধীন বা তাদেরকে অ্যারেস্ট বা তাদের জন্য শক্ত মোকদ্দমা না করা হয়, তাহলে ওই আবার এরকম ওরা আবার উগ্রপন্থী দলে জয়েন করবে, আবার 250 কোটি টাকা 500 কোটি টাকার প্যাকেজ নেবে, সেটা একটা রোজগারের ইস্যু একেবারে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী রীতিমতো সামাজিক মাধ্যমে বলছেন যে আমি হিন্দু হিসাবে গর্বিত এবং আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব এবং আমি হিন্দুদেরকে সমর্থন করব, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজ থেকে কিছু মাস পূর্বে ঘটে যাওয়া গন্ডাতুইশা মহকুমায় ঘটে যাওয়া ঘটনার পর তাদেরকে কি দেওয়া হয়েছে? সরকারের পক্ষ থেকে যে টাকা দেওয়া হয়েছিল তার হিসেব অনুযায়ী প্রায় 93,000 টাকা তাদের প্রাপ্য। সেই টাকা তাদের কাছে, বহু পরিবারের কাছে এখনো যায়নি, এবং তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে প্রায় 21টি পুজো, একটা দুটো নয়, একটা মহকুমার ভেতরে 21টি পুজো বন্ধ রাখার তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেটা কতটা ভয়াবহ হতে পারে? রাজ্যে বিপর্যয় হয়েছে, বন্যার বিপর্যয় হয়েছে, তারপরেও শারদীয় দুর্গোৎসব হচ্ছে, বাজেট কম রাখা হয়েছে, কিন্তু সেই এলাকার বাঙালি বা হিন্দু পরিবারের মানুষরা এতটাই নিরাপত্তাহীনতায় রয়েছেন, এতটাই তারা প্রতিবাদী সুরে নেমেছেন যে তারা এবার শারদীয় দুর্গোৎসব বা যেটা উৎসবের মেজাজ সেটাকেই বন্ধ রাখতে চেয়েছেন। সরকার কি করেছে? অপর দিক থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারে বর্তমানে তিপ্রামথা, বিজেপি, আইপিএফটি, সেই তিনটি দল একসাথে রয়েছে। তার অর্থ হচ্ছে যে তিপ্রামথার যে বিধায়করা রয়েছেন তারা সমানভাবে সব দিকে কাজ করবেন, সব মানুষের তারা বিধায়ক বা এই এলাকার মানুষের তারা বিধায়ক, বা তারাও রাজ্য সরকারের শাসনের দায়িত্বে রয়েছে। কিন্তু সেই শাসনের দায়িত্বে থাকার পরেও যে বিভিন্ন বিষয়গুলি সামনে উঠে আসছে সেগুলি নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল, তার কারণে আমরা আলোচনা করেছি। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন। আবারও একবার ধন্যবাদ জানাবো আমাদেরকে এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনায় আমাদের সাথে ছিলেন ননীগোপাল দেবনাথ মহোদয়। একেবারে শেষে কি বলতে চাইবেন পুরো আলোচনার মধ্য দিয়ে? আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, বিশেষ করে যারা হিন্দু বাঙালি কমিউনিটি রয়েছে তাদের জন্য, এই রাজ্যে আর বর্তমান বাংলাদেশের যে অংশটা, অর্থাৎ সম্পূর্ণ বাংলাদেশ নিয়ে আমি বলছি না, যে অংশটা আমাদের ত্রিপুরা রাজ্যের ছিল ডকুমেন্টেশন অনুসারে অন্যায়ভাবে সেই অঞ্চলটা ঢুকে আছে, আমাদের উচিত, ভারত সরকারের উচিত এক্ষুনি উপযুক্ত সময়, যেহেতু 70-80 বছর ধরে ওনারা অত্যাচারিত লাঞ্ছিত হয়েছেন, শক্তভাবে
তার জন্য উচিত পদক্ষেপ গ্রহণ করে সেই অঞ্চলগুলোকে ফিরিয়ে আনা, সেই মানুষগুলোর জন্য একটা সম্পূর্ণ নিরাপত্তা, অর্থাৎ আগামী কয়েক হাজার বছর ধরে যেন তাদের যেন মানে ভবিষ্যৎ নিয়ে যা চিন্তা করতে না হয়, ভবিষ্যৎ প্রজন্ম যেন টেনশনে না ভোগে, তার জন্য উচিত পদক্ষেপ গ্রহণ করে সেই অঞ্চলগুলোকে ফিরিয়ে আনা। তার পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে মানে বিশেষ করে আমাদের বাঙালি প্রজন্ম ইতিহাস জানেন না বা কি হচ্ছে মানে কি অন্যায় হয়েছিল আমাদের অতীতের সাথে, আমরা কোনো রকমভাবে এই অঞ্চলে একটা নাগরিক না শরণার্থী, না বাংলাদেশি, না কেউ। তো সুতরাং এই সবাই এই ত্রিপুরা রাজ্যের নাগরিক। তো এই ত্রিপুরাকে আবার পুনরায় গঠন করার সময় এসছে। তো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড না, সেটা হবে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, অর্থাৎ 1947-এর আগে পর্যন্ত যে অঞ্চলগুলো ত্রিপুরা রাজ্যের সঙ্গে ছিল আমাদের অভিভাবকের কারণে, অর্থাৎ বীর বিক্রমের মৃত্যু এবং কাঞ্চনপ্রভা দেবী ওই সময় যে চিঠি লিখে যে জমিদারিগুলাকে মানে প্রকাশ করেছেন, যে অন্তর্ভুক্তি করার প্রকাশ করেছেন অনীহা, তো ওই সময় আমাদের অভিভাবকত্বহীনের কারণে আমরা যেভাবে আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি দীর্ঘ 80 বছর ধরে, এই ক্ষেত্রে সবাই যেন সজাগ হয়। পাশাপাশি আমরা ভারত সরকারের সঙ্গে নিয়ে সাহায্য নিয়ে কি করে আমরা সেই অত্যাচারের দিনগুলো যেন আমরা সমাপ্তি করতে পারি, সেই সম্পর্কে সবার অনুধাবন করা, প্রতিবাদ করা, পাশাপাশি মানে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং আমাদের আগামী প্রজন্মের ভিত শক্ত করা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ননীগোপাল মহোদয়কে আমাদের সাথে এই বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসছে এবং বিশেষ করে সরকার এই বিষয়টা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করেছে, তার কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যেই একটা অংশের মানুষ, একটা মহকুমার মানুষ, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, যার কারণে শারদীয় দুর্গোৎসবের মতো একটা পুজো বন্ধ রাখার তাদের সিদ্ধান্ত রয়েছে। সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, সেই বিষয়টা আমরা গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছি। আমাদের দর্শক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাবো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। খবরের জগতে আপনার দিন শুরু করুন দ্য সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে। দ্য সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন। দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময়ে সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই-পেপারের। তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন। তো আজই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দ্য সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ ইন করুন www.thesocialbangla.com।